আজ সকাল থেকেই আকাশটা মেঘলা করে, সাথে গুরু গুরু মেঘের গর্জন। মনে হয় এখনই হয়তো বৃষ্টি ঝড়ো ঝড়ো শব্দে ঝরে পড়বে। আজ সকাল থেকেই কেন জানি না আমার ভয় ভয় করছে। আবার ছেলে ও বউ গেছে বাপের বাড়ি। এক দণ্ড একা থাকতে ভালো লাগছিল না। এদিকে কিশোরীও সিমলা বেড়াতে গেছে। কবে আসবে তার ঠিক নেই, কিন্তু এতদিনে তো চলে আসার কথা। প্রায় 2 সপ্তাহেরও কাছাকাছি হয়ে গেল। না, আমি বরং সময় মতো বৃষ্টি আসার আগে একটু তারানাথের বাড়ি থেকে বেরিয়ে আসি। হাতে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুটা পথ হাঁটার পর দেখি কিশোরী গুটিসুটি পায়ে হাসি মুখে আমার দিকেই আসছে। আরে কিশোরী, সিমলা থেকে কবে ফিরলে? এই তো আজ ভোরে। তোমার কথাই ভাবছিলাম। তা কেমন লাগলো সিমলা? খুব সুন্দর দৃশ্য, প্রাকৃতিক পরিবেশে পরিপূর্ণ, যা সবার দৃষ্টি আকর্ষণ করবে। হুম, তা বেশ, তা বেশ। আরে আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। আর বলো না, এমনিতেই বাড়িতে কেউ নেই, তার উপর সকাল থেকেই কেন জানি না একটু ভয় ভয় করছে। হয়তো বয়সের দোষেই হবে, অথবা এতদিন তারানাথের সাথে মিশে। যদি বয়সের দোষে হয় তাহলে তো বয়সকে কিছু করা যাবে না। তারানাথের সাথে মিশে যদি এমনটা হয়ে থাকে তাহলে উনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় বাতলে দেবেন। তাই ভাবলাম একটু তারানাথের কাছ থেকেই ঘুরে আসি। একদম ঠিক। আমারও সিমলা যাওয়ার দরুন অনেক দিনই হলো তারানাথের সাথে দেখা হয়নি। চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ চলো, আমাদের একটু তাড়াতাড়ি পা চালাতে হবে। বৃষ্টি কখন কি আসে না আসে। পাসিং শো এবং তেলে ভাজা মুড়ি আগে থেকেই নিয়ে নিয়েছিলাম আমি। কিশোরী দেখি কিছু রসগোল্লা কিনল, তারপর বলল, সিমলা থেকে ফিরলাম তো তাই চারির জন্যে কিছু রসগোল্লা নিলাম। তারানাথের বাড়ির গলিটার কাছে যেতেই দেখলাম প্রায় অনেক লোকেরই লাইন লেগেছে। হাত দেখাতে এসেছে। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করে তারানাথের ঘরে ঢুকলাম। ঘরে ঢুকতেই দেখি তারানাথ তক্তপোষের উপর বসে এবং নিচে চারিমা বসে মালা গাঁথছে। আমরা যেতেই চারিমা বলল, আরে কাকা বাবুর আছে, আসুন। তারপর চারিমা দুটো চেয়ার পেতে দিলেন। বসুন। এই নাও চারিমা, তোমার জন্যে গরম গরম রসগোল্লা। আরে কাকা বাবু, এসবের কি দরকার ছিল? আমিও মুড়ি তেলে ভাজা চারিমার হাতে দিয়ে দিলাম। চারিমা, তেলে ভাজা মুড়ি ভালো করে মাখিয়ে আনো তো দেখি। ঠিক আছে কাকা বাবু। চারি চলে গেল। কিশোরী আমার থেকে পাসিং শোয়ের প্যাকেটটা নিয়ে তারানাথকে উদ্দেশ্য করে বলল, এই নিন ঠাকুরমশাই, এমন শীত শীত আবহাওয়ায় আপনার জন্য গরম গরম সিগারেট। তারানাথ একটু হেসে বললেন, কিশোরী, তুমি তো খুবই ফাজিল। বলো, তোমার সিমলা ভ্রমণ কেমন কাটলো? খুবই ভালোভাবেই কেটেছে ঠাকুরমশাই। আর বিভূতি, বাড়ির সব খবর ভালো তো? হ্যাঁ ঠাকুরমশাই, তবে 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 কি? আজ সকাল থেকেই মনটা কেমন ভয় ভয় করছে। ও কিছু না, তুমি আমার কাছে এসে বিভিন্ন অলৌকিক ঘটনা শোনো, তাই হয়তো তোমার এমন হচ্ছে। ও নিয়ে অত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই হব যখন আপনার কাছ থেকে একটা গল্প শুনব। হ্যাঁ, তা বেশ, তা বেশ। তা বলো, আজকে কি গল্প শুনতে চাও? আজ কোনো জোড়াজুড়ি নেই, আপনার যা ইচ্ছে আপনি তাই শোনান। চারিমা তখন তেলে ভাজার মুড়ি মাখিয়ে নিয়ে এলো। তারানাথ একটা সিগারেট ধরালেন এবং একটা টান দিয়ে মুখ ভর্তি ধোঁয়া বার করতে করতে বললেন, আজ তোমাদের যে অভিজ্ঞতার কথা শোনাতে চলেছি সেটা তোমাদের কাছে গল্প বলে মনে হলেও বাস্তবে সেটা খাঁটি সত্যি। মানুষটা মারা যায়, কিন্তু তার করে যাওয়া পাপের ফল মৃত্যু অভিশাপ হয়ে নেমে আসে তাদের বংশধরদের উপর, এবং সেই মৃত্যু অভিশাপ
এক এক করে সবাইকে গ্রাস করে। পরীক্ষার শেষে ক্যান্টিনে বসে 4 বন্ধু গল্প করছে। নিলয়, রতন, রুষা ও অজয়। তখন অজয় বলল, পরীক্ষা তো শেষ, কোথাও বেড়াতে গেলে হতো না? অজয়ের প্রস্তাবে রতন বলল, হ্যাঁ, কিন্তু কোথায়? আরে আরে আমাদের দীপুদা তো রয়েছে। অজয়ের মুখে দীপুদার কথাটা শুনে রুষা অবাক হয়ে গেল আর বলল, দীপুদা? কই, এই নামে তো কাউকে চিনি না। তখন নিলয় একটু হেসে বলল, আরে আসলে অজয় দীঘাপুরি দার্জিলিংয়ের কথা বলছে। না, ও সব জায়গায় অনেকবার ঘুরেছি, এবার অন্য কোথাও। তবে তুই একটা আইডিয়া দে। আমার তো ইচ্ছা কোনো মফস্বলে যাব, আশেপাশে বেশ একটা গ্রাম্য পরিবেশ থাকবে, গ্রামের পাশ দিয়ে নদী বয়ে যাবে, কি দারুণ হবে না ব্যাপারটা? তখন রতন বলল, এমন জায়গা গুগলে সার্চ করলেও হয়তো পাওয়া যাবে না। এবার অজয় বলে উঠল, আরে এমন জায়গা আছে। কোথায়? এই নিলয়ের পূর্বপুরুষের জমিদারি যেন কোথায় ছিল রে? কেন ভুলে গেলি? ওচিপুরে। হ্যাঁ 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 হ্যাঁ, ওচিপুরেই যাব। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। চল, আমরা সপ্তাহখানেকের জন্য ওচিপুর থেকেই ঘুরে আসি। ওছিপুরের নাম শুনে নিলয়ের চোখ মুখে যেন আতঙ্কের ছাপ দেখা দিল। না 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 না, ওচিপুরে গিয়ে কাজ নেই, অন্য কোথাও যাইছ। কেন? ওচিপুরে কি হয়েছে? নিলয় কি একটা ভাবল, তারপর বলল, দেখ, ওচিপুরের সাথে আমাদের পরিবারের বিশেষ এক অভিশাপ জড়িয়ে আছে। অভিশাপ? তা কিরকম কিরকম? তখন নিলয় তার পূর্বপুরুষদের ঘটনা তার বন্ধুদের কাছে বলতে শুরু করলো। দেখ, আমি মায়ের মুখ থেকে যতটা শুনেছি তোদের সেটাই শোনাচ্ছি। শোন, আজ থেকে প্রায় 100 বছর আগের কথা। তখন আমাদের দেশ স্বাধীন হয়নি। আমাদের পূর্বপুরুষের তখন ওচিপুরের বড় জমিদারি ছিল, আর জমিদার মশাই ছিলেন আমার প্রপিতামহ উমাপতি চ্যাটার্জি। তিনি ছিলেন ভীষণ অত্যাচারী, গরিব প্রজাদের খুব অত্যাচার করতেন, আর মদেরও নেশা ছিল খুব। তার সাথে মেয়েদের প্রতিও আসক্ত ছিল। একদিন তিনি নদীর ধারে গিয়েছিলেন। তিনি দেখলেন এক যুবতী মেয়ে নদী থেকে কলসিতে জল তুলে উঠে আসছে। মেয়েটির রূপ দেখে উমাপতির মাথা গেল বিগড়ে। মেয়েটি ধীরে ধীরে উপরে উঠে এলো। সামনে জমিদার মশাইকে দেখে কলসি নামিয়ে হাত জড়ো করে নমস্কার করল। উমাপতি বললেন, আয়, তোর নাম কি? আগে হুজুর, মিতা। তোর বাবার নাম কি? ও হুজুর, জয়রাম। তুই জয়রামের মেয়ে? বাহ 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 বাহ, বেশ বড় হয়েছিস দেখছি। মিতা আর কোনো কথার উত্তর না দিয়ে কলসিটাকে তুলে চলে গেল। বিকালে নায়েব রঘুকে উমাপতি পাঠালেন জয়রামের বাড়ি। তারপর জয়রামকে সঙ্গে করে রঘু জমিদার উমাপতির কাছে এলো। জয়রাম বলল, জমিদার বাবু, আপনি আমায় ডেকেছেন? আজ তোর মেয়েকে দেখলাম নদীর ঘাটে, বেশ রূপবতী হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। জয়রাম কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে বলল, এ কি বলছেন বাবু? কেন, কি হয়েছে? আগে আপনার তো বউ আছে। তাতে কি, যা বলছি তাই কর, না হলে তোকে শাস্তি পেতে হবে। এ কাজ আমি করতে পারবো না। বাপ হয়ে কি করে নিজের মেয়েকে সর্বনাশের দিকে ফেলে দিই হুজুর? এই কথা শুনে উমাপতি তার লাঠিয়ালদের আদেশ দিলেন, এই, তোরা ওকে বুঝিয়ে দে যে ওর এত বড় সাহস, হ্যাঁ, ও কিনা আমার মুখের ওপর কথা বলে। আর সঙ্গে সঙ্গে 4 জন লাঠিয়াল জয়রামকে মারতে শুরু করলো। তাকে মেরে আধমরা করে ফেলে দিয়ে গেল তার বাড়ির সামনে। তখন মিতা
সবে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাচ্ছে। সে তার বাবাকে এই অবস্থায় দেখে কেঁদে উঠল। বাবা, বাবা, কি হয়েছে তোমার? কে কে এমন করে মারলো তোমায় বাবা? তারপর মিতা তার বাবাকে ধরে ঘরে নিয়ে গেল এবং বাবার সেবা যত্ন করল। মিতার মা যখন ইহ জগৎ ত্যাগ করলেন তখন মিতা খুবই ছোট। সেই তখন থেকে বাবাই তাকে মানুষ করেছে। পরদিন বিকেলবেলা মিতা ওছিপুর পোস্ট অফিসের কাছে গেল। সেখানে তার জন্য একজন অপেক্ষা করছে, নাম শরৎ। মিতা যেতেই শরৎ বলল, এ কি, তোমার রাস্তায় এত দেরি হলো? মিতা তাকে সবটা খুলে বলল। এখন তাহলে কি করা উচিত আমাদের? তুমি আমায় বিয়ে করে নিজের ঘরে নিয়ে চলো। কিন্তু কোনো কিন্তু না। তুমি আমায় ভালোবাসো না? খুব ভালোবাসি মিতা। তুমি আমায় তোমার কাছে নিয়ে চলো। আমি বাবাকে বলে রাখবো, তিনি কিচ্ছু বলবেন না। আমায় তোমার সঙ্গে যেতে দেবে। তারপর তুমি আর আমি একটা সুন্দর সুখের সংসার বাঁধব। শরৎ তাকে আলিঙ্গন করে বলল, আচ্ছা, তাই হোক। তুমি একবার সন্ধ্যার পর এখানে আসতে পারবে? পারবো। ভয় পাবে না তো? একটুও না, তুমি আছো তো। তারপর তারা দুজন যে যার বাড়ি ফিরে গেল। এই পর্যন্ত বলে নিলয় থেমে গেল। রতন বলল, তারপর তারপর কি হলো? দাঁড়া, একটু জল খেয়ে নি, গলাটা শুকিয়ে গেছে। নিলয় জল খেয়ে আবার বলতে শুরু করলো, পরদিন সকালে পোস্ট অফিসের মাঠের মাঝে শরদের কাটা মুন্ডু দেখতে পাওয়া যায়। আর দেহটা পাওয়া গেল মুন্ডু থেকে 100 গজ দূরে। আর মিতার কি হলো? মিতাকে নাকি আর পাওয়া যায়নি। তার কিছুদিন পর থেকে আমাদের বাড়ির সদস্যরা এক এক করে মরতে থাকে। আর সবাই যা মনে করত যে উমাপতি এই সবের পিছনে ছিল। আর তাই এই মৃত্যু অভিশাপ আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়। নিলয়ের মুখে তার পূর্বপুরুষের ঘটনা শুনে অজয় জিজ্ঞাসা করল, এটার কি কোনো প্রমাণ পাওয়া গিয়েছিল যে জমিদার মশাই এটা করেছিল? না, তবে আর তাছাড়াও তোদের পরিবারের সদস্যরা কোনো রোগে মারা পড়তো। তখনকার দিনে গ্রাম্য এলাকায় মহামারী তো লেগেই থাকতো, তাই না? একেবারেই ঠিক। আর নিলয়, তুই একটা ফিলোসফির ছাত্র হয়ে এই সব মানছিস? ছি 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 ছি। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এটাই যে আমরা আগামীকাল ওচিপুরে যাচ্ছি। তবে একটা কথা শুনেছি, ওছিপুরে কোনো হোটেল নেই। থাকার একটা অসুবিধা কিন্তু হতেই পারে। আরে অসুবিধা নেই, সেখানে আমার চেনা এক লোক আছে, শঙ্কর কাকা। উনি সব ব্যবস্থা করে দেবেন। পরদিন তারা শিয়ালদা থেকে ট্রেনে চেপে তারপর অটো ধরে অছিপুর পৌঁছল। বড় বটতলায় শঙ্কর দুটো রিক্সা নিয়ে অপেক্ষা করছিল। তারপর তারা রিক্সা ভ্যানে চড়ে বসল। যেতে যেতে মাঠের দিকে তাকাতেই তারা সেই পুরনো পোস্ট অফিসটা দেখতে পেল। তখন অজয় বলল, এই থাম 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 থাম। রিক্সা চালক রিক্সা থামিয়ে দিল। নিলয় কারণটা জানার জন্য বলল, কি হলো অজয়, রিক্সা থামালি কেন? তোরাও না? এই কেন? আচ্ছা, আমরা যদি ওই পোস্ট অফিসে থাকি তাহলে কেমন হয়? ওয়াও, গ্রেট আইডিয়া। তাহলে তো একটা অ্যাডভেঞ্চারও হবে, বল? মোটেও গ্রেট আইডিয়া নয়। হ্যাঁ, একটা ভীতু কোথাকার। পাশ থেকে শঙ্কর বলল, আগে না বাবু, ওখানে থাকবেন না, জায়গাটা খুব খারাপ। দিনের বেলায় জায়গাটা ভালো লাগলেও রাতে জায়গাটা ভয়ঙ্কর হয়ে ওঠে। রাতে ওই পোস্ট অফিসে নানা রকম শব্দ শোনা যায়। কথাটি শুনে নিলয়ের রোমগুলো সোজা হয়ে গেল। তখন অজয় বলল, আমরা ওখানেই থাকবো। ঠিক আছে, তাই হবে। কিন্তু বাবু, কোনো কিন্তু নয়, আমরা কিন্তু ওখানেই থাকছি, ফাইনাল।
আগে কিন্তু দিদিমণি, ওখানে যে ইলেকট্রিক নেই। আরে শীতের সময় ইলেকট্রিকের কোনো কাজ নেই, আপনি শুধু মোমবাতির ব্যবস্থা করে দিন তাহলেই হবে। তারা চারজন পোস্ট অফিসের কাছে গেল। ওয়াও, কি সুন্দর তাই না? তারা চারজন সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলো। উপরে উঠে দরজা ঠেলতেই পুরনো দরজা আর্তনাদ করে খুলে গেল। সঙ্গে সঙ্গে কয়েকটা চামচিকে মাথার উপর দিয়ে উড়ে গেল। তারা ঘরে ঢুকলো। ঘরটা সম্পূর্ণ খালি। এই যে দেখছি ঘরে কিছুই নেই। তারা পাশের ঘরে গেল, সেই ঘরটাও ফাঁকা। এই শোন, আমি কিন্তু এই ঘরেই থাকবো, আর তোরা ওই ঘরে। ঠিক আছে, তাই হবে। কিছুক্ষণ পর শঙ্কর এলো খাবার আর মোমবাতি নিয়ে। এত তাড়াতাড়ি খাবার নিয়ে আসায় নিলয় তাকে জিজ্ঞাসা করল, আচ্ছা, এখন খাবার দিয়ে যাচ্ছ যে? আগে বাবু, আমি না সন্ধ্যার পর এদিকে আসি না। তখন অজয় একটু ব্যঙ্গ করেই বলল, সন্ধ্যার পর এদিকে আসি না, বুড়ো ভূতের ভয় পায়। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। শঙ্কর যাওয়ার সময় বলল, আগে বাবু, পশ্চিমের একটা জানলার পাল্লা ভাঙা, এই জানলা দিয়ে শ্মশান দেখা যায়। রাতে ভুল করেও জানলার পর্দা সরাবেন না, হয়তো এমন কিছু দেখবেন যা দেখা উচিত নয়। শঙ্কর চলে গেল। রাতে খাবার পর তারা যে যার ঘরে চলে গেল। তখন মাঝরাত। রতন প্রকৃতির ডাকে বিছানা ছেড়ে উঠল। একটা মোমবাতি জ্বালিয়ে দরজা খুলে বাইরে এলো। সিঁড়ির দিকে যেতে শুরু করলো নিচে নামার জন্য। তখনই সে তার পিছনে কারোর পায়ের শব্দ শুনতে পেল। রতনের মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। সে থেমে গেল। সঙ্গে সঙ্গে পিছনে পায়ের শব্দটাও থেমে গেল। রতন আবার হাঁটল। পিছনে পায়ের শব্দটাও আবার শোনা যাচ্ছে। রতন ভয়ে ভয়ে পিছনে তাকালো, কিন্তু কেউ নেই। সে তাড়াতাড়ি কাজ সম্পন্ন করে উপরে উঠতে যাবে, এমন সময় তার হাতের মোমবাতিটা নিচে পড়ে গেল। মোমবাতিটা তুলতে গিয়ে দেখে মেঝেতে কারোর রক্তমাখা পায়ের ছাপ। রতন দৌড়ে ঘরে গিয়ে ডাকলো, অজয়, নিলয়! রতনের ডাকে অজয় আর নিলয় উঠে পড়ল। কি হয়েছে? কি? কি হয়েছে? হ্যাঁ বল, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? বল। ওখানে ওখানে কারো পায়ের ছাপ। পায়ের ছাপ? হ্যাঁ হ্যাঁ, কোথায় পায়ের ছাপ? ওখানে। তখন রতন বাইরের দিকে আঙুল বাড়িয়ে দিল। অজয় রতনকে একটা হাত ধরে বাইরে নিয়ে গেল। কোথায়? কোথায় পায়ের ছাপ? কোথায়? এই দেখ, এই দেখ। কিন্তু মোমবাতির আলো মেঝেতে ফেলতে কোনো পায়ের ছাপ তাদের চোখে পড়ল না। এই তুই ঘুম চোখে হয়তো ভুল দেখেছিস, জানিস? চল চল চল, ঘুমিয়ে পড়ি, চল। পরের দিন বিকালে তারা নদীর ধারে বেড়াতে গেল। ফেরার পথে তারা শঙ্করের বলা শ্মশানের কাছে পৌঁছল। তারা দেখল কয়েকজন জটলা করে শ্মশানের কাছে দাঁড়িয়ে আছে। তখন সন্ধ্যা সন্ধ্যা নামছে। তারা কাছে গিয়ে দেখল একটা মরাকে চিতাতে শুইয়ে দিচ্ছে। তারপর একটা বছর 10 ছেলে চিতাতে আগুন দিল। সন্ধ্যার অন্ধকার তখন চিতার আগুনে অনেকটা দূর হয়েছে। রতন বলল, এই এই চল ফিরে যাই। আরে আরে দাঁড়া না, একটু দেখি, দাঁড়া। মরা যতই পুড়ছে ততই মরার হাত পা টান হয়ে উপরে উঠে আসছে। তখনই একটা ডোম হাত পাগুলো লাঠি দিয়ে মেরে মেরে ভেঙে দিল। মরাটি এবার ধীরে ধীরে উঠে আসছে। ডোমটি এবার মারল মরাটির মাথায়, আর সঙ্গে সঙ্গে তার মাথার খুলিটি ফেটে গেল।
রুষা সেটি দেখে বলল, এই এখান থেকে চল, আমি আর দেখতে পাচ্ছি না। কিন্তু অজয় রাজি হলো না। আর একটু, একটু দেখেই চলে যাব, আর একটু। রুষা দেখল একজন লোক নিজের গামছাটাকে পাগড়ির মতো করে তার মাঝখানে ফাঁকা ছোট গর্ত দিয়ে জ্বলন্ত চিতার দিকে তাকালো। আর পরক্ষণেই লোকটি মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। মনে হলো লোকটা খুব ভয় পেয়েছে। কি হলো? এই চল তো, কি হয়েছে দেখি। রুষা তার কাছে গিয়ে পড়ে থাকা পাগড়ি করা গামছাটা হাতে তুলে নিল। গামছার মাঝে থাকা ফাঁকা অংশ দিয়ে চিতার দিকে তাকাতেই রুষার হাত পা ঠান্ডা হয়ে গেল। গামছার ফাঁকা অংশ দিয়ে রুষা দেখল চিতায় শোয়ানো মরাঠিকে এক বীভৎস চেহারার মূর্তি তার কোলে রেখে বড় বড় নখ দিয়ে মরাটির ঝলসানো মাংস ছিঁড়ে মুখে পুড়ছে। চোখগুলো যেন রক্ত জবা। কি বীভৎস সেই দৃশ্য! রুষা চোখের সামনে দিয়ে গামছাটাকে সরিয়ে নিল, আর তখনই সে অজ্ঞান হয়ে পড়ল। যখন রুষার জ্ঞান ফিরল, সে দেখল তার মুখের দিকে 3 বন্ধু ঝুঁকে আছে। তখন নিলয় পাশে বসে জিজ্ঞাসা করল, তোর কি হয়েছে বলতো? কিচ্ছু না। তাহলে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলি? কি জানি, হঠাৎ করে মাথাটা কেমন ঘুরে গিয়েছিল। রুষা তাদের কিছু বলল না, কারণ তারা যদি ভয় পায়, রাতে খাবার পর তারা নিজেদের ঘরে যাবে এমন সময় শ্মশানের দিক থেকে একটা শেয়াল ডেকে উঠল, আর 3 জনই চমকে উঠল। সত্যি তোদের এত ভয় করে? এত ভয়? আরে ও কিচ্ছু না, শিয়াল ডাকছে, শিয়াল শিয়াল। তখন রাত 12টা। ঠিক তখনই আরো একবার শিয়াল ডেকে উঠল। তখনই রতনের ঘুম ভেঙে গেল। বিছানায় বসে দেখল পশ্চিমের জানলার পর্দা সরে গেছে। পর্দাটা টেনে দেওয়ার জন্যে সে জানলার দিকে গেল। জানলা দিয়ে শ্মশানটা দেখা যাচ্ছে। রতনের হৃদস্পন্দন বেড়ে গেল। শ্মশানের কাছে কোনো লোকজন নেই, অথচ চিতা জ্বলার মতো সেখানে আগুন জ্বলছে। রতন শ্মশানের দিক থেকে চোখ সরাতে পারল না। কয়েক মুহূর্তের জন্যে তার চোখের পাতা বন্ধ হয়ে খুলে গেল, আর তখনই দেখল সেই জ্বলন্ত চিতার আগুন জানলার দিকে এগিয়ে আসছে। রতন অবাক হলো। তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। এই শীতের রাতেও সে ঘামে ভিজে গেল। ভয়ে জানলার পর্দা টেনে বিছানায় গিয়ে বসল। ভাবল হয়তো কোনো ঘটনা ঘটবে না, কিন্তু তার এই ভাবনা ছিল সম্পূর্ণ ভুল। রতন বিছানায় গিয়ে সবে মাত্র বসেছে, আর তার তখনই মনে হলো কোনো নারী কণ্ঠ তার নাম ধরে ডেকে উঠল, রতন, রতন। রতন অজয় আর নিলয়কে ডাকল না। ভাবল তারা যদি তাকে ভীতু মনে করে, তাই সে একাই দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই স্পষ্ট শুনতে পেল এক নারী ব্যাকুল হয়ে তার নাম ধরে ডাকছে, এসো রতন, আমার সঙ্গে এসো, এসো। রতনও এক বন্ধনের মতন সেই ডাক অনুসরণ করল। তার যেন নিজের কোনো জ্ঞান নেই। ওই ডাকের মধ্যে এমন কিছু আছে যে সে দূরে যেতে পারছে না। ডাকটিকে অনুসরণ করে রতন সেই শ্মশানের কাছে পৌঁছালো, আর তারপরেই রতন নিজের আয়ত্তে এলো। তখনই তাকে অজানা ভয় চেপে ধরল। দূরের বট গাছের দিকে তাকাতেই দেখতে পেল
কেউ একজন সেখানে দাঁড়িয়ে। রতন ভয় পেয়েছে ঠিকই, কিন্তু সাহস জুগিয়ে বটগাছের দিকে এগিয়ে গেল। কে 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 তুমি? হ্যাঁ, কে? সে দেখল মূর্তির সারা দেহ থেকে রক্ত ঝরে পড়ছে। কি বিভৎস তার মুখ! কেউ যেন ধারালো ছুরি দিয়ে ফালা ফালা করে কেটেছে। রতন আঁতকে উঠল। রতন এই দৃশ্য সইতে পারছে না। সে এখনই অজ্ঞান হয়ে পড়বে। এমন সময় নারী মূর্তিটি নরম গলায় বলে উঠল, রতন, রতন, তুমি আমাকে চিনতে পারছো না? রতনের মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। আমি আমি মিতা, তোমার মিতা। মিতা? এই নামে আমি কাউকে চিনি না। চেনো না? তা তুমি আমায় চিনবে কি করে? তোমার তো পুনর্জন্ম হয়েছে। 100 বছর আগে তুমিই তো ছিলে আমার প্রেমিক, আমার শরৎ। আমি আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি কি বলছো? এটা কিছুতেই হতে পারে না। এটাই সত্যি। হ্যাঁ, এটাই শরৎ। কিন্তু জমিদার তো... শরৎ, ওই শয়তান জমিদারটার নাম মুখেও আনবে না তুমি। তুমি কি ভুলে গেছো আমাদের সাথে ও কি করেছিল? তুমি নতুন দেহ পেয়ে ভুলে গেছো হয়তো, কিন্তু আমি কিছুই ভুলিনি। শুনেছিলাম তুমি আর শরৎ নাকি সেই দিন রাতে বিয়ে করতে চলেছিলে, কিন্তু তোমার কোনো খোঁজ পাওয়া যায়নি কেন? সেদিন আমি আর শরৎ পোস্ট অফিসের কাছে এলাম। মিতা, তুমি এসেছো? তোমায় কথা দিয়েছি আর আসবো না। হুম। কি হলো, হাসছো যে? তোমার সাহস দেখে। আমার তো প্রচুর সাহস, কিন্তু শোনো, এখন এখান থেকে চলো। আমরা ঠিক যেতেই যাব, ঠিক এমন সময় 7-8 জন লোক মিলে আমাদেরকে ঘিরে ধরল। কারা তোমরা? লোকগুলো শরতের কথার কোনো উত্তর দিল না। কোনো উত্তর না দিয়ে আমাদেরকে বন্দি বানিয়ে দিল, আর তারপর আমাদের চোখ বেঁধে দিল, আমাদেরকে নিয়ে চলল কোথাও। কিছুক্ষণ পর লোকগুলো আবার হাঁটা থামালো। চোখের বাঁধন দুটো খুলে দিতেই আমরা দেখতে পেলাম উমাপতি চেয়ারে বসে আছে, আর তার হাতে মদের গ্লাস। চোখ দুটো লাল হয়ে আছে। জমিদার বাবু, আপনি? হ্যাঁ, আমি 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 তোদের এখানে ধরে নিয়ে আসতে বলেছি। কিন্তু কেন? তোর হবু স্ত্রীর সাথে রাতটা রঙিন করার জন্য। মুখ সামলে উমাপতি। কেন, কি করবি আফজাল? এই আফজাল! ঠিক তখনই আফজাল সামনে এসে দাঁড়ালো। তোরা বিয়ে করবি তাই না? এই কথাটা বলার পরেই তিনি হঠাৎই চেয়ার থেকে উঠে এসে আফজালের হাত থেকে খড়কুটা নিয়ে ধর থেকে আলাদা করে দিল শরতের মাথাটা। শরতের দেহটা মেঝেতে আছড়ে পড়ে ছটফট করতে লাগলো, আর তারপরে সব শান্ত। না 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 না, শরৎ, না না। তারপরে নারী মূর্তিটা তার কথা থামালো। আর আর তোমার কি হলো? আমাকে ওই শয়তান জমিদারটা একটা ঘরে বন্দি করে রাখলো। তারপর দিনের পর দিন পশুর মতো অত্যাচার করতে থাকলো।
পর নিজের শারীরিক চাহিদা মিটে যেতেই আমাকে খুন করলো। ধারালো একটা অস্ত্র দিয়ে ফালা ফালা করে দিল আমার শরীরটা। আমার সারা শরীর ছোট ছোট করে কেটে এই পোস্ট অফিসের নিচে আমার মাটি চাপা দিয়ে দিল। মিতার প্রেতাত্মার মুখে তার মৃত্যুর কাহিনী শুনে চোখটা ছলছল করে উঠল রতনের। নারী মূর্তিটি বলে চলল, তারপর থেকেই আমি জমিদার পরিবারের সমস্ত পুরুষদের হত্যা করি। সেই ভয়ে তারা স্থান পরিবর্তন করে, কিন্তু যাওয়ার আগে সিদ্ধতান্ত্রিকের সাথে পরামর্শ করে আমাকে এখানে বন্দি করে দেয়। কিন্তু আমি এই জমিদারের শেষ বংশধরকে কিছুতেই রেহাই দেব না। ওকেও হত্যা করবো আমি। তোমার বন্ধু নিলয়কেও আমি হত্যা করব। রতনের সারা শরীর হিম হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে নারী মূর্তিটি বাতাসে মিলিয়ে গেল। তখনই রতন শুনল কেউ তার নাম ধরে ডাকছে। রতন, এই রতন। রতন চোখ খুলতেই দেখল নিলয় তার সামনে। কি রে, তোর ঘুম ভাঙতে এত দেরি হলো কেন? রতন বুঝল যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। না, ও কিছু না, রাতে একটু দেরি করেই ঘুমিয়েছিলাম, তাই সকালে উঠতে দেরি হয়ে গেল। ঠিক আছে, উঠে নিচে আয়, একসাথে ব্রেকফাস্ট করব। তারপর সারা দিন তারা নদীর ধারে ফেরিঘাটে আরও বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালো। দুপুরে শঙ্করের হাতের রান্না দেশি মোরগের ঝাল, গরম ভাত এবং পটল ভাজা খেয়ে বিকালে ফুটঘর, বারুদ কারখানা, ছাই মাঠ এসব জায়গা ঘুরে সন্ধ্যার পর পোস্ট অফিসে ফিরল। রাতের খাবার শঙ্কর দিয়ে গেল। রাতে খাবার খেয়ে চার বন্ধু গল্প করে 11টা নাগাদ যে যার ঘরে চলে গেল। তখন গভীর রাত। হঠাৎ রুষার ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল কোথাও দূর থেকে ক্ষীণ একটা পুরানো গ্রিন ক্লকের শব্দ শোনা যাচ্ছে। রুষা আবার শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে পোস্ট অফিসের নিকটের আম গাছ থেকে একটা পেঁচা ডেকে উঠল। রুষা একটু ভয় পেল। সে ঘুমানোর চেষ্টা করল। ঘুমের ঘোরে এসে শুনতে পেল গ্রিন ক্লক থেকে রাত 2টো বাজার শব্দ। ঘুমের মাঝে রুষা অনুভব করল তার ডান গালের উপর কি যেন একটা তরল জিনিস ফোঁটায় ফোঁটায় পড়তে লাগলো। তার ঘুম ভেঙে গেল। গালে হাত দিতেই তরল জিনিসটা তার আঙুলে লেগে গেল। বিছানার পাশে থাকা মোমবাতির আলোয় রুষা দেখল তরল জিনিসটা গাঢ় লাল রক্ত। তার শরীর কেঁপে উঠল। চোখ ফিরিয়ে সিলিংয়ের দিকে তাকাতেই এক বিভৎস নারী মূর্তি সিলিং থেকে লাফিয়ে পড়ল রুষার উপর। নারী মূর্তিটা রুষার গলা চেপে ধরল। রুষা তার দেহের সমস্ত শক্তি দিয়ে নারী মূর্তির একটি হাত সরিয়ে চিৎকার করে উঠল। তারপরেই রুষা সেই নারী মূর্তিটির মুখ দেখতে পেল। তার মুখটা পুরো ফালা ফালা করে কাটা। কেউ যেন কোনো ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরেছে। পরনে সাদা কাপড়, সেটি রক্তে ভিজে লাল হয়ে গেছে। এমন বীভৎস দৃশ্য দেখে রুষা অজ্ঞান হয়ে পড়ল। যখনই রুষার জ্ঞান ফিরল, সে দেখল নিলয়, রতন আর অজয় তার পাশে বসে আছে। বাইরে ভোরের ক্ষীণ আলো ফুটছে। সকালের পাখিরা ডাকছে। রতন জিজ্ঞাসা করল, রুষা, এই রুষা, কি হয়েছিল? তুই এভাবে চিৎকার করছিলি কেন? না, ও কিছু না, একটা দুঃস্বপ্ন দেখছিলাম।
এই ব্যাপারটাও রুষা কাউকে জানালো না। তারপর সকালে দেখা গেল রুষার প্রচণ্ড জ্বর উঠেছে। তখন শঙ্কর স্থানীয় একটা ডাক্তার ডেকে নিয়ে এলো। ডাক্তার রুষাকে দেখে কিছু ওষুধ দিয়ে গেল। ডাক্তারবাবু চলে যাবার পর ওনার কথা মতো 3 বন্ধু মিলে রুষার অনেক সেবা যত্ন করল। জ্বর যাতে তাড়াতাড়ি কমে যায় তাই নিলয় রুষার কপালে জল পট্টি দিল। বিকালের দিকে যখন রুষা একটু সুস্থ বোধ করল তখন বলল, নিলয়, তোর অনেক কষ্ট হলো না আমার জন্য? কি যে বলিস, বন্ধুর জন্য করব না তো কার জন্য করব? নিলয় আরও বলল, শোন, আজ আমি রুষার ঘরে থেকে যাই। যদি কোনো সমস্যা হয় আমি সামলে নেব। নিলয়ের এই প্রস্তাবে রুষাও রাজি হলো। অজয় পাশের ঘরে চলে গেল। রতন যাওয়ার আগে বলল, নিলয়, শোন, একটা কথা বলার আছে। হ্যাঁ, কি বল? একটু সাবধানে থাকবি, আর কোনো অসুবিধা হলে ডাকবি। আচ্ছা, ঠিক আছে। কিন্তু রতনের মনে একটা দ্বন্দ্ব লেগেই রইল। সেদিনের স্বপ্নে দেখা ঘটনাটির জন্য নিলয়কে নিয়ে সে একটু চিন্তিত। তার উপরে সকাল থেকে রুষারও শরীরটা খারাপ। সবাই চলে যেতে নিলয় রুষার পাশে এসে বসল। তখন রুষা একটু ভয় পেয়ে নিলয়ের হাতটিকে নিজের হাতের মধ্যে ধরে একটু ঘুমানোর চেষ্টা করল। তখন ঠিক গভীর রাত। নিচের ঘর থেকে কিছু একটা শব্দ হলো। সেই শব্দে নিলয়ের ঘুমটা ভেঙে গেল। নিলয়ের মনে হলো নিচের ঘরে কেউ যেন হাঁটছে। তখন নিলয় রুষার দিকে তাকালো, দেখল রুষা ঘুমোচ্ছে। নিলয় এবার রুষার হাত থেকে নিজের হাতটা আস্তে করে ছাড়িয়ে হাতে মোমবাতি নিয়ে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। তারপর আস্তে করে দরজাটা খুলে নিচের দিকে নামতে শুরু করলো। নিচের শব্দটা যেন আরো তীব্র হতে লাগলো। নিলয় সিঁড়ি দিয়ে যত নিচে নামছে ততই হাঁটার শব্দটা আরো তীব্র হতে লাগলো। নিচে নামতেই আর কোনো শব্দ শুনতে পেল না সে। একেবারে নিস্তব্ধ চারিদিক। হঠাৎ একটা নারী কণ্ঠের কান্নার শব্দ নিলয়ের কানে এলো। শব্দটা আসছে পাশের একটা ঘর থেকে। নিলয় ঘরটির দিকে যতই এগিয়ে যাচ্ছে কান্নাটা ততই তীব্র হয়ে উঠছে। মোমবাতির আলোয় পুরো বাড়িটাকে কেমন একটা অদ্ভুত দেখাচ্ছে। নিলয় ঘরটার দরজা খুলে মোমবাতির অল্প আলোয় সে দেখল ঘরটার ডান দিকে দেওয়ালের দিকে মুখ করে একজন বসে আছে, একটি নারী মূর্তি। নিলয়ের বুকটা কেঁপে উঠল। হঠাৎ মোমবাতির আলোটা আপনা থেকেই নিভে গেল। নিলয় দেশলাই থেকে কাঠি বার করে মোমবাতিটা জ্বালালো। আর তখনই নিলয়ের মুখ থেকে এক আর্তনাদ বেরিয়ে এলো। তার সামনেই দাঁড়িয়ে সেই নারী মূর্তি। তার বীভৎস রূপ নিলয়ের সমস্ত শরীর কাঁপিয়ে দিল। মুখের মধ্যে অর্ধেক কঙ্কাল বেরিয়ে চোখ কুটর থেকে বাইরে ঝুলছে। নারী মূর্তিটি এক ভীষণ আর্তনাদ করে তার নখ নিলয়ের গলায় বসিয়ে দিল। নিলয়ের বুক ফাটা আর্তনাদে 3 বন্ধুরই ঘুম ভেঙে গেল। রতন আর অজয় দুজনেই বাইরে বেরিয়ে এলো। আর রুষার শরীর খারাপ হওয়া সত্ত্বেও সেও ছুটে এলো। নিলয় এমন চিৎকার করে উঠল, কি ব্যাপার? নিলয়, কই, ও তো ঘরে নেই। তারা সবাই নিচে নামলো, কিন্তু নিলয়কে কোথাও দেখতে পেল না। তখন অজয়ের চোখ পড়ল মেঝের দিকে। আর তখনই সে দেখল রক্তের ফোঁটা, আর তার সাথে কোনো একটা ভারী বস্তু টেনে নিয়ে যাওয়ার দাগ। রক্ত? রক্ত এখানে কোথা থেকে এলো? হ্যাঁ, চল চল, ওই রক্তের দাগ ধরে আমরাও এগিয়ে যাই, চল। রুষা, তুই অসুস্থ, তুই ঘরে যা। না না, আমিও যাব। তারা 3 জনের রক্তের চিহ্ন অনুসরণ করে বাইরে গেল। রক্তের চিহ্ন
এবার আরো বেশি দেখা যাচ্ছে। তারা রক্তের দাগ অনুসরণ করে মাঠের দিকে গিয়ে পৌঁছলো। তারপর আর কোনো রক্তের চিহ্ন নেই। এদিক ওদিক তাকানোর পর রতন দেখল দূরে কোনো এক জন্তুর চোখ জলজল করছে। জন্তুটা যেন তাদের লক্ষ্য করছে, তাই তাদের দিকে একবার ঘুরে তাকালো। তারপর মুখ ফিরিয়ে কি যেন একটা খেতে শুরু করলো। জন্তুটা কি কি বলতো? কুকুর হবে হয়তো, জানিস। কিন্তু কি কি খাচ্ছে ওটা? চল তো সামনে গিয়ে দেখি। চাঁদের আলোয় তারা দেখল জন্তুটা আসলে একটা শ্মশানচারী শিয়াল। শিয়ালটা তাদের দিকে তাকাতেই তারা দেখল শিয়ালটার মুখে রক্ত লেগে আছে। শিয়ালটা তার জিভ বার করে নিজের মুখে লেগে থাকা রক্তটা চেটে নিল। তারা আরো একটু সামনের দিকে এগিয়ে গেল। সামনে যেতেই তারা যা দেখতে পেল তাতে তাদের বুকের রক্ত হিম হয়ে গেল। রুষা আতঙ্কে চিৎকার করে উঠল। শিয়ালটা একটা কাটা মাথা থেকে রক্ত চেটে খাচ্ছিল এতক্ষণ। মাথাটার অনেকটা মাংস ছিঁড়ে খেয়েছে, কিন্তু তবুও তাদের এটা বুঝতে বাকি রইল না কাটা মাথাটা আসলে নিলয়ের। সেদিন আমি ওই শ্মশানেই ছিলাম। আমি একজন ভবঘুরে, এখানে সেখানে ঘুরে বেড়াই। তাই সেদিন আমি অচিপুরের ওই শ্মশানে বসে মনের সুখে সিগার খাচ্ছিলাম। সবে মাত্র 2 টান মেরেছি, হঠাৎ তাদের চিৎকার শুনতে পেলাম। চিৎকার শুনে আমি সেখানে গেলাম, আর তারপর সমস্তটাই বুঝতে পারলাম। আমি তাদের চারপাশে একটা গণ্ডি কেটে দিলাম আর বললাম, এই গণ্ডির বাইরে বেরোবে না যতক্ষণ আমি ওই অতৃপ্ত আত্মাকে বন্দি করে নিই। অতৃপ্ত আত্মা মানে? হ্যাঁ, অতৃপ্ত আত্মা। এখনো সব বলবার সময় নেই। ওই আত্মা এখনই স্বীকার করেছে, তার রক্ত পান করেছে। এখনই ওকে কাবু করতে হবে, তা না হলে ওই অতৃপ্ত আত্মাকে কাবু করা সম্ভব হয়ে উঠবে না। ওই আত্মা তোমাদের উপর খুবই ক্ষুব্ধ হয়ে আছে। তোমাদের প্রাণ নিয়ে নেবে ওই আত্মা। তারা আমার কথা শুনে ভয়ে কাঠ হয়ে গেল। আমি মাটিতে একটা চক্র আঁকলাম, তার মধ্যে একটা বোতল রেখে বীজ মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে চারিদিকটা ঘন কুয়াশার মতো ধোঁয়ায় ভরে গেল, আর তারপরেই একটা হুঙ্কার। আজ আমার প্রতিশোধ পূর্ণ হলো। তবে আমি তোদের কাউকে ছাড়ব না। আমি তোদের তাজা রক্ত খাবো। কতদিন এই তাজা রক্ত খায়নি। তা আমি থাকতে কখনোই সম্ভব নয়। তোর এই কামনা আমি সম্পূর্ণ হতে দেব না। কিরে, তোর এত বড় সাহস, তুই কিনা আমায় আটকাবি? তাহলে তোকেই বরং আগে শেষ করে। এই বলে ওই অতৃপ্ত আত্মা তার একটা হাত বাড়িয়ে দিল আমার ওপর। আমি পুঁটলি থেকে মা কালীর খড়গটা বার করে চালিয়ে দিলাম তার হাতে। তার হাত কেটে মাটিতে পড়ে গেল। তার ভীষণ চিৎকারে পুরো শ্মশানটা যেন কেঁপে উঠল। তারপর আমি মধুসুন্দরী দেবীর পায়ে ঠেকানো পবিত্র গঙ্গার জল তার উপর ছিটিয়ে দিলাম। চলে গেলাম, চলে গেলাম। আমি আবার এক ধ্যানে বীজ মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। ধীরে ধীরে অতৃপ্ত আত্মাটির দেহ ধোঁয়ায় পরিণত হলো, আর সেই ধোঁয়া বোতলের মধ্যে প্রবেশ করলো। আমি বোতলের মুখ বন্ধ করে দিলাম। চারিদিকটা আবার স্বাভাবিক হয়ে গেল। এবার তোমাদের আর কোনো ভয় নেই। আমি ওই অতৃপ্ত আত্মাকে বন্দি করে নিয়েছি। তোমরা একেবারেই বিপদমুক্ত। ততক্ষণে তারা সমস্ত ঘটনা বুঝে গেছে।
আর আরে বোতলটা? এই বোতলের মধ্যেই ওই আত্মাকে বন্দি করে নিয়েছি। আপনি এই বোতলের কি করবেন? অমাবস্যার রাতে গঙ্গার ধারে নিম গাছের তলায় এটিকে পুঁতে দিতে হবে। তাদের সবাইয়ের চোখে জল। নিলয়, নিলয়, তুই এখানে আসতে চাইছিলিস না। দেখ, আমরাই তোকে জোর করে এখানে নিয়ে এলাম। আমরাই দোষী রে নিলয়, আমরাই দোষী। নিলয়। আমি আর কিশোরী তারানাথের দিকে এক অদ্ভুতভাবে চেয়ে বসে রয়েছি। কি তোমরা এমন অদ্ভুতভাবে আমার দিকে চেয়ে রয়েছ যে? তারানাথের এমন বলাতে তবেই যেন আমাদের হুঁশ ফিরল। আসলে ব্যাপারটা হলো, আমরা এক ধ্যানে গল্পটা শুনছিলাম, তখন কিশোরী বলে উঠল, সত্যি ঠাকুরমশাই, আপনার যা ভৌতিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আপনার ধারে কাছেও কেউ নেই। হ্যাঁ, এটা তুমি কিশোরী ঠিকই বলেছ। উনি একজন মহাপুরুষ। আরে না না, আমি কোনো মহাপুরুষ নই। আমি তোমাদের মতোই একজন সাধারণ মানুষ। আপনি তো অনেক অসাধ্য সাধনই করেছেন, আপনাকে মহাপুরুষই বলা চলে। যেমন ধরুন, আপনি অজয়, রুষা আর রতনকে বাঁচালেন। কিশোরীর এমন বক্তব্যে তারানাথ একটু মৃদু হেসে বললেন, আরে এটা তো আমার কর্তব্য মাত্র। এমন হাজারো অভিশাপ আছে যার কারণে ওরা বহু বছর ধরে প্রতিশোধের আগুনে জ্বলে অপেক্ষা করে আছে মৃত্যু অভিশাপে। শুনছ